নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলাতে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের কল্পলতিকা এক্সপ্রেসের সিরিজটি। কল্পলতিকা এক্সপ্রেস আসলে কিছু সত্য ঘটনা নিয়ে তৈরি একটা সিরিজ। যদিও আজকের গল্পটি একটু ভিন্ন স্বাদের। জাপানের বহুল প্রচলিত আরবান লেজেন্ড ইউকিও না ওরফে দ্য স্নো ওম্যান নিয়ে লেখা একটা কাল্পনিক কাহিনী। গল্পটি লিখেছেন ত্রিজিৎ কর এবং এই সিরিজটিও বানিয়েছেন ত্রিজিৎ কর। শুরু করি আজকের এপিসোডটি। সেই বছর আমি এবং আমার বন্ধু নিগাতার এক বরফে ঢাকা পাহাড়ে গেছিলাম ট্রেকিং করতে। তখনও এরকম হাতে হাতে মোবাইলের যুগ আসেনি। জাপানের বিভিন্ন প্রান্তে তখনও ছড়িয়ে পড়েনি টেকনোলজির করাল গ্রাস। বরং যে সময়কালকার কথা বলছি সেই সময় জাপানের বিভিন্ন অলিগলিতে কান পাতলে কানা ঘোষা শোনা যেত ভয়ঙ্কর সব অলৌকিক কাহিনী। পাহাড় নিয়েও সেকালে কাহিনীর অভাব ছিল না। যদিও আমি আর আমার বন্ধু মিৎসিকো ছিলাম বেজায় সাহসী আর নির্ভীক গোছের মানুষ। শিরায় গরম রক্ত টকবক করে ফুটছে। সদ্য কাজে ঢুকেছি তখন। একটু ছুটি পেলেই বেরিয়ে পড়তাম এখানে ওখানে ঘোরাঘুরির চক্করে। নিগাতায় গিয়ে সেইবার উঠলাম পাহাড়ি পথের ঠিক এক প্রান্তে ছোট্ট একটা সরাইখানায়। নামেই সরাইখানা। ভিতরকার ব্যবস্থা দেখলে আর থাকার ইচ্ছে করবে না। এক বৃদ্ধা একাধারে সরাইখানের মালকিন, রান্নার লোক, রক্ষণাবেক্ষণকারী। আমরা যেতেই বৃদ্ধা একটা বহু পুরনো ঘর খুলে দিলেন আমাদের দুজনের জন্য। ঘরখানা মোটামুটি চলবার মতো। দুদিকে দুইখানা জানলা, খুললেই সামনে তুষার ঢাকা পাহাড় উঁকি মারছে ঘরের ভিতর। আমাদের থাকবার প্ল্যান ছিল দিন সাতেকে। ফলে প্রথম দিকে একরকম নিজেরাই ঘরটা সাফসুতরো করে নিলাম থাকবার জন্য। রাতে খেয়াল করলাম আমরা বাদে সরাইখানার মোটে একজন অতিথি। লোকটি বেশ বয়স্ক। বয়সের ভারে শিরদাঁড়া ধনুকের ছিলার মতো বেঁকে গিয়েছে। মুখে অজস্র বলিরেখা জানান দিচ্ছে লোকটির অভিজ্ঞতা নেহাত কম নয়। আমাদের সামনের টেবিলে এক গাদা পুরনো পুঁথিপত্র খুলে কী সব যেন দেখছে। লোকটাকে দেখেই বেশ রহস্যময় মনে হয়েছিল। ইচ্ছে ছিল ভাগ করার, কিন্তু মিৎসুকো আগ্রহ দেখালো না। যাই হোক, খেতে খেতেই আমরা দুই বন্ধু পরের দিনের ঘোরার পরিকল্পনাটা মাথার মধ্যে চমকে নিলাম। খাওয়া শেষে উঠতে যাব, হঠাৎই সরাইখানার সদর দরজায় খোলার আওয়াজ হলো। সামনে তাকাতেই চোখ আটকে গেল। দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে এক অনন্য সুন্দরী মহিলা। লম্বা চুল, টানা টানা চোখ, গায়ের রং বরফকেও লজ্জা দেয়। মহিলাটি একাই এসেছিল সরাইখানায়। বৃদ্ধার কাছে গিয়ে সরাইখানার একটা ঘর নিল। তারপর আমাদের দুজনের দিকে একবার রহস্যময় দৃষ্টিতে দেখে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। আমি অবাক হয়ে সেই দিকেই চেয়েছিলাম। যৌবনে যা হয় আর কি। সুন্দরী মহিলা দেখা মাত্রই বুকের ভিতর ঢিপ ঢিপ শুরু হয়। কিন্তু আমার চাইতেও বেশি বিস্মিত বোধ হয় মিৎসুকো হয়েছিল। এতটা অবাক হতে ওকে আগে কখনো দেখিনি। বেশ কিছুক্ষণ নিজের চেয়ারেই বসে রইল। শেষমেশ ধাক্কা দিয়ে তুলে নিজেদের ঘরে নিয়ে গেলাম। শুধু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। আমাদের সামনের টেবিলে বসা সেই বৃদ্ধ লোকটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদেরই দিকে। সেদিন সারা রাত মিৎসুকো ঘুমালো না। আমার পাশে শুয়েই শুধু এপাশ আর ওপাশ করল। বেশ বুঝলাম মেয়েটাকে দেখে ওর এক প্রকারের চিত্ত বৈকল্য ঘটেছে। যাই হোক, পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। মিৎসুকো রাতের মতোই অন্যমনস্ক হয়ে আছে খেয়াল করলাম, যদিও সেদিকে অতটা নজর দিলাম না। যে কাজে এখানে এসেছি, অর্থাৎ প্রকৃতির শোভা উপভোগ, সেটাই করতে লাগলাম। প্রথম কিছুক্ষণ অবশ্য কিছু খেয়াল করিনি, কিন্তু ঘণ্টাখানেক খেয়াল করার পরেই ব্যাপারটা লক্ষ্য করলাম। কাল রাতের সরাইখানার সেই অপূর্ব সুন্দরী মহিলা, আমরা যেখানে যেখানে যাচ্ছি সেই মহিলাও ঠিক সেই জায়গাতেই উপস্থিত হচ্ছে। এ কি করে সম্ভব? আমরা ঠিক যেখানে যেখানে যাব সেই সব জায়গাতে ওনার উপস্থিতি দেখে কেমন যেন খটকা লাগলো মনের ভিতর। যদিও আমার ঠিক উল্টো অবস্থা হলো মিৎসুকোর। ও দেখলাম নিজেকে সৌভাগ্যবান মনে করেছে এক অদ্ভুত কাকতালীয় ঘটনার জন্য। মিৎসুকো দেখলাম মহিলাটির সঙ্গে আলাপ জমাতে আগ্রহী।
কিন্তু আমার ভিতরে এই আগ্রহের নিদারুণ ভাটা দেখে একরকম চেপে গেল। সন্ধ্যার আগে সরাইখানায় ফিরে এলাম। ঘরে ফিরে দেখি এক অদ্ভুত কাণ্ড। এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ঘরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কালো আলকাতরার মতো তরলের ছিটে। কি হয়েছে এই ঘরে? কে ঢুকেছিল আমাদের অনুপস্থিতিতে? সরাইখানার মালকিন এই প্রশ্নের কোনো সুদুত্তর দিতে পারলেন না। ঘর থেকে তেমন কিছু চুরি যায়নি, ফলে আমরাও আর বিশেষ ঘাঁটালাম না বিষয়টাকে নিয়ে। কিন্তু মনের ভিতর একটা খটকা কিন্তু থেকেই গেল। ঘরটা পরিষ্কার করতে বেজায় খাটনি হলো। বেশিরভাগ কাজটা আমিই করলাম। মিৎসুকু শুধু অন্য মনস্কভাবে এটা ওটা এগিয়ে দিল মাত্র। কেমন যেন মনে হলো ও আস্তে আস্তে একটা অদ্ভুত ঘোরে ঢুকে যাচ্ছে, কোনো একটা কথা নিয়ে এক নাগাড়ে ভেবেই চলেছে। সেদিন রাতে খেতে গিয়ে আবার মহিলাটাকে দেখতে পেলাম। আমাদের উল্টো দিকের চেয়ারে বসে এক মনে খাবার খাচ্ছে। মাঝে মাঝে মুখ ঘুরিয়ে মিৎসুকুর দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমাদের আগেই ওনার খাওয়া শেষ হয়ে গেল। মহিলাটি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিৎসুকুও দেখলাম খাওয়া অসম্পূর্ণ রেখে চলে গেল মেয়েটার পিছনে। আমি কিছু বললাম না, এক মনে খেতে লাগলাম। খাবার শেষে উঠতে যাব, হঠাৎ দেখি পেছনে বসা সেই বৃদ্ধ এগিয়ে এসেছে আমার চেয়ারের কাছে। কিছু না বলে তিনি শুধু একটা খবরের কাগজের কাটিং আমার দিকে এগিয়ে দিয়ে রহস্যময় ভঙ্গিতে তাকালেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে। পেপার কাটিংটা হাতে নিয়ে অবাক হয়ে দেখলাম তাতে জল জল করে গোটা গোটা অক্ষরে লেখা একটা হেডিং: মিগাদার পাহাড় থেকে গত 1 বছরে নিখোঁজ 31 জন ট্যুরিস্ট। নিখোঁজ ব্যক্তিদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাতে মিৎসুকু দেখলাম আর ঘুমালো না। ওর চোখ দুটো কেমন যেন ঘোলাটে লাগলো, কথাবার্তা যেমন অসংলগ্ন। বারবার জিজ্ঞেস করলাম তখন ওই মেয়েটির পিছনে পিছনে কেন গেলে। কোনো উত্তর দিল না, শুধু এক নাগাড়ে গালে হাত দিয়ে বসে কি যেন ভাবতে লাগলো। রাতে আমারও ঠিক ঘুম এলো না। চোখের সামনে ঘুরতে লাগলো সেই খবর কাগজের কাটিংটা। বৃদ্ধটি হঠাৎ এই কাটিং আমায় দিল কেন? কোনো ব্যাপারে সাবধান করার জন্য কি? পরের দিন সকালবেলায় আমাদের ঘোরাঘুরি পণ্ড হলো। মিৎসুকুর ধুম জ্বর। জ্বরের মধ্যেই ভুলভাল বকছে আর চমকে চমকে উঠছে। সরাইখানার মালকিনের কাছে এক পাতা জ্বরের ওষুধ ছিল। বহু সাদাসাদি করতে তিনি তা দিতে রাজি হলেন। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, জ্বরের মধ্যেও মিৎসুকু মাঝে মাঝে চমকে চমকে উঠছে আর বলছে কে যেন ওকে ডাকছে। বারবার নাকি তার কাছে ওকে যাওয়ার কথা বলছে। কে ডাকছে মিৎসুকুকে? এরপর দিন দুয়েক এরকমই চলল। মিৎসুকুর জ্বর আসে, জ্বর যায়। মাঝে যতটুকু সময় জ্ঞান থাকে শুধু বলে বরফে ঢাকা পাহাড়ের ভিতরে কে যেন ওকে ডাকছে। ওই জ্বর শরীর নিয়েই তার কাছে যাওয়ার জন্য ও ছটফট করতে থাকে। শেষমেশ ওর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ল যে ওকে শহরে নিয়ে যাব সেই পথও খোলা রইল না। দিন তিনেক পর ওর শরীরে কিছু অদ্ভুত লক্ষণ খেয়াল করলাম। মিৎসুকু শুয়েছিল, ওকে ওষুধ খাওয়াতে যাব। গায়ে হাত দিতেই চমকে উঠলাম। শরীরটা কেমন যে মরার মতো ঠান্ডা। এই তো কাল রাতেই গা জ্বরে পুড়ে যাচ্ছিল, আজ সকালেই এমন ঠান্ডা হলো কি করে? গায়ে বিভিন্ন জায়গায় কালো কালো গোটার মতো কি যেন বেরোচ্ছে দেখলাম। তবে কি মিৎসুকুর কোনো রকম ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেল? সেদিন দুপুরে খাচ্ছি, হঠাৎ সেই বৃদ্ধা এসে আবার আমার সামনে দাঁড়ালেন। তারপর নীরবে আমার দিকে দেখে আবারও একটা পেপার কাটিং আমার টেবিলের উপর রেখে চলে গেলেন তিনি। এইবারের পেপার কাটিংয়ে চোখ পড়তেই আরও চমকে উঠলাম আমি। সেটাই বড় বড় করে হেডলাইনে লেখা: নিগাতার নিখোঁজ রহস্যের নতুন সূত্র। হারিয়ে যাওয়ার আগে প্রত্যেকেরই হয়েছিল অদ্ভুত জ্বর, শরীরে কালো গুটির মতো অদ্ভুত ইনফেকশন। ঘরে ফিরে গেলাম। একবার মনে হলো বৃদ্ধকে গিয়ে মুখোমুখি সব জিজ্ঞেস করি। পরক্ষণেই মনে হলো এই মুহূর্তে মিৎসুকুকে ছেড়ে কোথাও যাওয়া আমার উচিত হবে না। যদি আর্টিকেলের কথা সত্যি হয় তাহলে। সেদিন সন্ধ্যায় প্রচণ্ড তুষার ঝড় শুরু হলো। ঘরের কাঠের জানলাগুলো যেন আমার থেকেও বেশি আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। মিৎসুকুর শরীর ক্রমশ শীতল থেকে শীতলতর হয়ে উঠল। এরকম বরফের মতো ঠান্ডা কোনো জীবিত মানুষের শরীর কি হতে পারে?
রাতের খাবারটাও নিজের ঘরে এনে খেলাম। ঠিক করলাম যাই হয়ে যাক, কাল ভোরের আলো ফুটতেই মিৎসুকুকে নিয়ে শহরে রওনা হব। এই জনমানবহীন পর্বত প্রান্তরে আর একটি দিনও কাটানো অনুচিত হবে। রাতে মিৎসুকুকে পাহারা দিতে দিতে কখন যে চোখ লেগে গেছে টেরও পাইনি। হঠাৎ ঘুম ভাঙল দরজা খোলার সরসর শব্দে। চমকে উঠে সামনে তাকাতেই দেখি দরজা খুলে মিৎসুকু কোথায় যেন ছুটে চলেছে পাগলের মতো। আমিও ধরফর করে উঠে দাঁড়িয়ে ওর পিছনে দৌড় দিলাম। পাগলের মতো দৌড়াচ্ছি, কিন্তু কোনো লাভ নেই। মিৎসুকু যেন উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে সামনের দিকে, যেন ও আর নিজের মধ্যে নেই। কোনো এক অদ্ভুত ঘোর যেন আচ্ছন্ন করেছে ওকে। সরাইখানার দরজা খুলেই বাইরের তুষার ঝড়ের মধ্যে ছুটতে লাগলো। মিৎসুকু, মিৎসুকু, পাগলের মতো চিৎকার করলাম, কিন্তু ও যেন শুনতেও পেল না। ওই তুষার ঝড়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ওর পিছনে দৌড়তে দৌড়তে হঠাৎই একটা শব্দে আমার সারা শরীর বরফের মতো জমে গেল। খিলখিল করে এক নারীর হাসির শব্দ। চারপাশ দিয়ে তুষার ঝড় ভেদ করে গর্জে উঠছে সেই লাস্যময়ী হাসি। এর ঠিক কিছুক্ষণ পরেই সামনে দেখতে পেলাম তাকে, সেই মহিলা, সরাইখানায় যে এসেছিল সেই অপূর্ব সুন্দরী মহিলা। পরনে হালকা নীল কিমোনো, দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে বরফের মধ্যে, আর ওর দিকেই উদ্ভ্রান্তের মতো এগিয়ে যাচ্ছে আমারই বন্ধু মিৎসুকু। একসময় মিৎসুকু গিয়ে সেই নারীটিকে জড়িয়ে ধরল, আর তারপরই আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়ে উঠল আবারও সেই একই রকম লাস্যময় রমণীর খিলখিল শব্দে। ব্যাস, সেই রাতের ঘটনা আর কিছু মনে নেই। পরের দিন যখন জ্ঞান ফিরল তখন সরাইখানায় নিজের ঘরে শুয়ে আছি। বৃদ্ধার কৌতূহল দৃষ্টি জরিপ করেছে আমাকে। আমি ধরফর করে উঠে বসতেই তিনি বললেন আমাকে নাকি বরফের মধ্যে ভোরের দিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় কিছু মানুষ আমাকে উদ্ধার করে এনেছে। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই কাল রাতের সব কথা মনে পড়ে গেল। মিৎসুকুর ব্যাপারে জিজ্ঞেস করতেই বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে তিনি শুধু বললেন মিৎসুকুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর অবশ্য দীর্ঘ খোঁজাখুঁজি আমি চালিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সত্যি মিৎসুকুর কোনো খোঁজ আমি পাইনি। শুধু তাই নয়, সবচেয়ে অদ্ভুত ব্যাপার যা, বৃদ্ধাকে ওই মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি বললেন এরকম কোনো মহিলা নাকি এই সরাইখানায় আসেইনি, সবটাই আমাদের ভুল। শেষমেশ হতদম্য হয়ে ঠিক করলাম সেই বৃদ্ধর কাছে গিয়ে জিজ্ঞেস করব এই ব্যাপারে। উনি কিছু জানলেও জানতে পারে। কিন্তু সেখানেও আরেক চমক, বৃদ্ধ আগের রাতেই সরাইখানা ছেড়ে চলে গিয়েছে। তবে যাওয়ার আগে আমার জন্য একটা জিনিস নাকি রেখে গেছে বৃদ্ধার কাছে। বলে গেছে যে আমি যদি চাই তবেই তা দিতে। শুনে আমি অবাকই হলাম। বৃদ্ধা জিনিসটা দিতে চমকে উঠলাম। আরেকটা পেপার কাটিং। তবে এটা কোনো খবরের কাগজের কাটিং নয়, বরং কোনো একটা বইয়ের ছেঁড়া পাতার অংশ। সেটা পুরোটা পড়ে আমি একরকম শিউরে উঠলাম। আমার বন্ধুর নিখোঁজ হওয়ার রহস্যের কারণ খানিকটা যেন বুঝতে পারলাম। সেই বৃদ্ধের দিয়ে যাওয়া ওই পেপার কাটিংটিতে লেখা আর্টিকেলটা ঠিক এই রকম: তুষার মানবী ইউকি ওন্না, জাপানে বরফে ঢাকা পাহাড়তলির এক ভয়ঙ্কর অশুভ শক্তি। শোনা যায় বছরের বিভিন্ন সময় জাপানের বিভিন্ন পাহাড়তলি থেকে মানুষজনের নিখোঁজ হওয়ার যেসব গল্প শোনা যায় তার পিছনে রয়েছে এই ভয়ঙ্কর অপশক্তির অবদান। এই ইউকি ওন্না সুন্দরী নারীর রূপ ধরে প্রথমে পাহাড়ে ঘুরতে আসা টুরিস্টদের মোহিত করে। এর প্রধান শিকার হলো মূলত সুন্দর দর্শন যুবকেরাই। ইউকি ওন্নার রূপের জাদুতে মুগ্ধ হয়ে তার শিকার ধীরে ধীরে নিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তারপর ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধে ইউকি ওন্নার ভয়ঙ্কর অভিশাপ, যার ফলে তার শরীরে দেখা যায় কালো কালো বিষাক্ত গুটি। শরীরের উষ্ণতা কমতে কমতে ক্রমশ বরফের মতো ঠান্ডা হতে থাকে। তারপর এক রাতে প্রচণ্ড তুষার ঝড় চলাকালীন ইউকি ওন্না তার শিকারকে নিজের কাছে আহ্বান করে। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পলতিকা এক্সপ্রেসের প্রথম এপিসোড। গল্পটি শেষ পর্যন্ত শুনে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের গল্প আরও পেতে।
মামার বাড়ির ওই ঘরটাকে আমি এখনো ভীষণ ভয় পাই। ওই ঘরটায় আমি এমন কিছু দেখেছিলাম যা জীবনে কখনো ভুলতে পারবো না। আমি তখন খুব ছোট, বয়স 10 কিংবা 11, অথচ তখনকার অভিজ্ঞতা এখনো স্পষ্ট মনে আছে আমার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা চলে এসেছি কল্পলতিকা এক্সপ্রেসের দ্বিতীয় কাহিনী নিয়ে। গল্পটির উদ্দেশ্যে ত্রিজিৎ কর, অর্থাৎ যিনি সিরিজটা তৈরি করেছেন, তিনি বলেছেন গল্পটি তার দাদার মুখে শোনা এক কাহিনী। ইচ্ছে হয়েছে তাই আপনাদের শুনিয়েছেন। শুরু হচ্ছে আজকে কল্পলতিকা এক্সপ্রেসের দ্বিতীয় কাহিনী। সেইবার গরমের ছুটিতে মামার বাড়ি গেছিলাম। মেদিনীপুরের ভেতরের দিকের এক গ্রাম, নামটা বলছি না ইচ্ছা করি। আমার বাড়ির ঠিক পেছনের দিকেই একটা জলা জমি। শুনেছিলাম আগে ওটা দিয়ে গাঁয়ের জমিদারদের ঘাট বাঁধানো পুকুর ছিল। কালের নিয়মে আর মানুষের অবহেলায় তখন সেই পুকুর দীর্ণ অবস্থা। আমার মামার বাড়ি ছিল দোতলা। নিচের তলায় মামাদের বসবাস, দোতলায় ছাদের পাশে একটা মোটে ঘর। সেই ঘরের বাসিন্দা বলতে 2-1খানা চামচিকে আর গেছো ইঁদুর। রাজ্যের অপ্রয়োজনীয় জিনিস সেখানে ডাঁই করে রাখা থাকতো। তবে ওই ঘরটার কদর ছিল অন্য কারণে। আমার মামা তো বোন টুসি আর আমি যখনই লুকোচুরি খেলতাম, ওই ছাদের ঘরটা হতো আমাদের আদর্শ লুকোনোর স্থান। যদিও টুসি ওই ঘরটায় বিশেষ লুকোতো না, লুকোনোর জায়গা হিসেবে ওই ঘরটা বেশি পছন্দ ছিল আমারই। সেরকমই একদিন দুপুরবেলা লুকোচুরি খেলা হচ্ছে। গরমকালের আলসে মাখা দুপুর। মা, মামা, মামি সব সামনের বারান্দায় শীতল পাটি পেতে গল্প জুড়েছে। দিদা তার নকশি কাটা কাঠের চিরুনি দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন। দুপুরের মিঠে রোদ্দুর উঠানের আম গাছের সদ্য আসা আমের বোলগুলোর গা বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে বারান্দার মেঝেতে। আমি আর টুসি তখন খেলছি লুকোচুরি। বেশ কয়েক রাউন্ড খেলার পর আমার লুকোবার পালা এসেছে। টুসি একতলায় উঠানে দাঁড়িয়ে চোখ চাপা দিয়ে 1, 2, 3, 4 করে গুনে চলেছে। আমি তখন এক দৌড়ে সিঁড়ি ভেঙে দোতলার সেই ঘরটায় হাজির। এ ঘরে একটাই মোটে জানলা, সেটাও খোলা হয় 6 মাস 9 মাসে হয়তো একবার। ফলে এই ভর দুপুরেও ঘরটার মধ্যে একটা অদ্ভুত ঝিম ধরা অন্ধকার। আমি এবার চুপি চুপি গিয়ে ঘরের ভিতরে রাখা একটা পায়া ভাঙা চেয়ারের পেছনে আশ্রয় নিলাম। টুসি এ ঘরে ঢুকলেও আমায় দেখার সুযোগ নেই। দারুণ লুকোনোর জায়গা। আমি বেশ মনের আনন্দেই চুপটি করে বসে আছি। দুরু দুরু বুকে অপেক্ষা করে আছি কখন টুসি আসবে এই ঘরে তার জন্য। হঠাৎই দড়াম করে একটা শব্দ শুনে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। চেয়ারের পেছন থেকে উঁকি মারতেই দেখি দরজাটা কিভাবে যেন আপনা আপনি বন্ধ হয়ে গেছে। বাইরে তখনও দুপুর, ফলে ঘরের ঘুলঘুলি দিয়ে উঁকি মারছে বাইরের আলো। ঘরটা পুরোপুরি অন্ধকার নয়, বরং একটা পা শিরশিরে অবছায়া অন্ধকারে ডুবে আছে চারিদিকে। প্রথমে ভাবলাম হয়তো হাওয়ায় দরজা বন্ধ হয়েছে, থাক ওরকম, আরও ভালো হবে, টুসি খুঁজেই পাবে না। কিন্তু ভাবাই সার। কয়েক মিনিট পরেই টের পেলাম কেমন একটা চোরা অস্বস্তি যেন ক্রমশ পেয়ে বসেছে আমায়। এই অন্ধকার ঘরে আমি ছাড়াও আর কেউ কি আছে? একই ঘরের ভেতর কেমন গুমোট পরিবেশ, তার মধ্যে রাজ্যের অপ্রয়োজনীয় জিনিস এদিক সেদিক ছড়ানো ছিটানো। কেন জানি না বারবার মনে হয় এই অবছায়া অন্ধকারে, এই গুমোট ঘরের ভেতরে আমি ছাড়াও আরও কেউ যেন আছে। ঠিক কয়েক সেকেন্ড পর আমার সারা গায়ে নিজে থেকেই কেমন যেন কাঁটা দিয়ে উঠল। স্পষ্ট শুনলাম ঘরের ভিতরে কার যেন একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ। ঠিক মানুষের মতো নয়, কোনো হিংস্র জন্তু যেমন জোরে জোরে শ্বাস ছাড়ে, ঠিক সেই রকম ঘ্যাঁস ঘ্যাঁসে একটা শব্দ। এইবার কোনো রকমে আমি উঠে দাঁড়ালাম। ততক্ষণে আমার বুকের ভেতরের হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গেছে। আমি এক দৌড়ে দরজার সামনে এসে দাঁড়াই। দরজাটা খুলতে যাব, ঠিক তখনই আবারও একবার ভয়ে সারা শরীর থরথর করে কেঁপে উঠল যেন। দেখলাম দরজা বন্ধ, কেউ যেন বাইরে থেকে সেটা বন্ধ করে দিয়েছে। এইবার আমার পেটের ভিতর কেমন যেন
চাপা অস্বস্তি কামড় বসাতে শুরু করলো। মনে পড়লো দিদা একবার কথায় কথায় বলেছিল, ওই উপরের ঘরে বেশি যাবে না দাদু ভাই, ও ঘরটা ভালো না। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন ভালো না কেন দিদা? তোমায় কি আর বোঝাই দাদু ভাই, ওই ঘরটায় হাওয়া বাতাস ভালো না, ও ঘরে খুব খারাপ একটা জিনিস আছে। কোন খারাপ জিনিসের কথা বলেছিল দিদা? কি আছে এই ঘরে? আর কিছু ভেবে ওঠার আগেই আমার পেছনে দরম করে একটা শব্দ হলো। ঠিক মনে হলো কোনো একটা ভারী জিনিস কারুর ধাক্কায় যেন মাটিতে পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার পেছনে কেউ একটা যেন দাঁড়িয়ে আছে। এই অবছায়া অন্ধকারে ঘরের ভিতরে তার ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার ঘ্যাঁস ঘ্যাঁসে শব্দ আমি স্পষ্ট টের পাচ্ছি। অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যা দাঁড়িয়ে আছে তা আর যাই হোক মানুষ নয়। স্পষ্ট টের পাচ্ছি পেছনে যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। কোনো মানুষ এইভাবে হিংস্র জন্তুর মতো নিঃশ্বাস ফেলে না। দোতলার ছাদের ধারে এই অন্ধকার ঘর। লুকোচুরি খেলতে গিয়ে সেই ঘরে আটকা পড়ে আমার তখন প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। পেছনে যে ফিরে তাকাবো সেই সাহসও নেই। প্রচণ্ড জোরে কাঁদতে কাঁদতেই আমি এইবার দরজার উপরে সজোরে আঘাত করতে লাগলাম। বহুকাল পুরনো সেই দরজা আমার আঘাতে আমার মতোই সজোরে আর্তনাদ করে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে টের পেলাম একটা বরফের মতো ঠান্ডা আঙুল ঠিক মাকড়সার মতো আমার ঘাড়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত, হাতটা যেন জলে ভেজা। সেই ভেজা হিমশীতল আঙুলের স্পর্শে আমার সারা শরীরে যেন শিহরণ খেলে যাচ্ছে। আমার বুকটা ধড়ফড় করে উঠল। এর ঠিক পরক্ষণেই অনুভব করলাম সেই ভেজা হাতের সূচের মতো ধারালো নখ যেন ক্রমশ আমার নরম চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে গলার ভিতরে। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। পরক্ষণেই বুঝতে পারলাম প্রচণ্ড আতঙ্কে আমার সারা শরীর কাঁপুনি দিচ্ছে। আমি পাগলের মতো কাঁদছি, ঠিক যেন সারা শরীরে খিঁচুনি ধরেছে আমার। ধপ করে মাটিতে পড়ে গেলাম আমি। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। চারপাশের সব কিছু ঝাপসা হয়ে আসার আগে স্পষ্ট মনে হলো একটা অন্ধকার মাখা ভয়ঙ্কর চেহারা আমার মুখের উপর ঝুঁকে পড়েছে। তার মুখটা আদেও মানুষের মতো নয়, কেমন যেন অস্বাভাবিক, ঠিক বলে বোঝানো যাবে না। আজ এত বছর পরেও স্পষ্ট মনে আছে ওই অবছায়া অন্ধকারে ওটার চোখ দুটোর দিকে তাকিয়ে আমার বুক ভয়ে ঠান্ডা হয়ে গেছিল। ওই অন্ধকারে ওটার চোখ দুটো জ্বলছিল ঠিক আগুনের মতো। পরে যখন জ্ঞান ফিরল আমি নিচের ঘরে শুয়ে আছি। মা উদ্বিগ্ন মুখে আমার মাথায় হাওয়া করছে। দিদা ঘন ঘন মাথায় হাত বোলাচ্ছে। খাটের এক ধার থেকে উঁকি মারছে মামা মামির আশঙ্কিত মুখ। আমি চোখ খুলতেই সকলের ধরে প্রাণ ফিরে এলো। দিদা সঙ্গে সঙ্গে কোনো অদৃশ্য দেবতার উদ্দেশ্যে পেন নাম ঠুকে বলল, রাধা মাধবে যাত্রায় রক্ষে করলেন গো, রাধা মাধবে যাত্রায় রক্ষে করলেন। পরক্ষণেই মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, ওই ঘরে কেন গিয়েছিলিস? হ্যাঁ, দিদা না তোকে বারণ করেছিল? আমি কিছু বলার আগেই দিদা মাকে বাধা দিল। আহা, ওকে বকাবকি করিস নে, দাদু ভাই অত বোঝেনি, আমারই ভুল। ছোট কাকাকে বলে ও দরজায় চিরতরে তালা লাগানো উচিত ছিল। এরপর তাই করব। ওই ঘরে কি একটা ছিল, ওটা আমার পেছনে দাঁড়িয়েছিল। উফ, খুব ভয়ঙ্কর। আমার গলায় নখ দিয়ে। কথাগুলো বলতে বলতেই সেই দৃশ্যটা যেন আবারও চোখের সামনে ছবির মতো ভেসে উঠল। না দাদু ভাই, ওসব আর মনে করো না, কিছু হয়নি তোমার সাথে, ওটা একটা স্বপ্ন ছিল শুধু। এখন বিশ্রাম নাও কেমন? ছোট হলেও ভালোই বুঝেছিলাম পুরো বিষয়টাকে কায়দা করে আমার থেকে চেপে দেওয়া হলো। যদিও এর পরেও প্রায় মাস ছয়েক ওই দৃশ্য আমার ঘুমের মধ্যে ফিরে ফিরে আসতো। অন্ধকারে হাঁটতে চলতে ভয় পেতাম, একা থাকতে ভয় পেতাম। এমনকি রাতের বেলায় মায়ের পাশে বিছানায় শুয়ে আছি, অন্ধকার ঘর। হঠাৎ মনে হতো ঘরের ভেতরে ওই শ্বাস নেওয়ার আওয়াজটা পাচ্ছি, সেই ঘ্যাঁস ঘ্যাঁসে বিশ্রী শব্দ। অজানা আতঙ্কে কেঁপে উঠতাম। প্রচণ্ড ভয়ে হঠাৎ করে কাঁদতে শুরু করতাম মাঝরাতে। অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছিল, ঝাড়ফুঁক, তাবিজ, মাদুলি, কিছুই বাদ যায়নি। শেষে দিদার দেওয়া একটা লোহার বালা হাতে পড়ার পর সেসব বন্ধ হয়েছিল। অনেকেই হয়তো শুনে অন্ধবিশ্বাস ভাববে, তবে ওই বালা আমি এখনও পড়ি।
সত্যি বলতে ওই বালাটা খুলতে এখনও ভীষণ ভয় হয়। মামার ওই ঘরে সেই দিন সত্যি কি দেখেছিলাম আমি জানি না। পরে বড় হওয়ার পর মামার কাছে শুনেছি ওই ঘরটার বাস্তুতে নাকি ভয়ঙ্কর কিছু দোষ ছিল, যার ফলে ওই ঘরটা একরকম অশুভ শক্তিকে নিজের দিকে আকর্ষণ করত বলা চলে। দিদারা পরে বাড়িতে যাগযজ্ঞও করেছিলেন, একেবারে তারাপীঠ থেকে লোক এনে। তার থেকেই জানা যায় যে ওই পেছনের দিকের মজা পুকুরটায় নাকি কিছু কুপ্রভাব আছে। ওই পুকুরে এককালে প্রচুর লোককে ডুবিয়ে মারা হয়েছে, এ কথা অনেকেই শুনেছে। জমিদারি অত্যাচারের ব্যাপারে কত গুজবই তো প্রচলিত থাকে। অনেকের মৃতদেহই নাকি পোঁতা আছে ওই পুকুরের তলায়। মামা এ ব্যাপারে কখনো স্পষ্ট করে বলে না, আকারে ইঙ্গিতে বুঝেছিলাম ওই পুকুরের অভিশপ্ত ইতিহাস। দোতলার এই অদ্ভুত ঘর আর আমার সেই দিন সেই ভয়ঙ্কর মূর্তি, এদের কোনো না কোনো একটা যোগসূত্র আছে, কিন্তু কি যোগসূত্র সেটা আজও স্পষ্ট করে বুঝিনি। আসলে গল্পে যে রকমের সব কিছুই ঠিক ঠিক ব্যাখ্যা পাওয়া যায়, বাস্তবে বহু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না। এটাও তেমনই একটা ঘটনা বলা চলে। ওই ঘটনার পর থেকে দোতলার ঘরটা বন্ধ করে দেওয়া হয়। পরে মামার বাড়ি নতুন করে তৈরির সময় ওই ঘরটা ভেঙে নতুন করে সব ঘর তৈরি হয়। আর কখনো সেরকম সমস্যা হয়নি। তবে এখনও মামার বাড়িতে গেলে দোতলার সিঁড়ি দিয়ে উঠলেই আমার গা ছমছম করে ওঠে, একটু যেন অস্বস্তি হয়। না, সেই ঘরের হয়তো এখন আর অস্তিত্ব নেই, তবে আমার স্মৃতিতে ওই ঘর এখনও রয়ে গেছে। আর এরপরে সারা জীবন রয়ে যাবে, কারণ জীবনের কিছু কিছু স্মৃতি ভোলা যায় না। সব কিছু যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা হয় না, তাই হয়তো আজও আমার মনে হয় দিদার দেওয়া ওই বালাটা খুলে ফেললে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আমি ঠিক আবার ওই আওয়াজটা শুনতে পাবো। সেই ভয়ঙ্কর খ্যাঁচখ্যাঁচে নিঃশ্বাসের শব্দ হয়তো ঠিক আমার পেছনে। হয়তো চোখ খুলে দেখব বিছানার ধার থেকে অন্ধকার আমার মাথার উপরে ঝুঁকে আছে ছোটবেলায় দেখা সেই ভয়ঙ্কর জ্বলন্ত দুটি চোখ। কল্পলতিকা এক্সপ্রেসের দ্বিতীয় পর্বটি আজ এতটাই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর আগের এপিসোডটা যদি দেখতে ইচ্ছা হয় তাহলে ডেসক্রিপশনে অথবা ভিডিওটির স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।